প্রেজেন্ট টেন্স ইন ওয়ান ভিডিও। ইয়েস ফ্রেন্ডস, প্রেজেন্ট টেন্স ইন ওয়ান ভিডিও। আজকে তোমাদের সামনে এই ভিডিওটি শেয়ার করব, যে ভিডিওটা একটা ভিডিও দেখলে পরেই সাধারণত কি হবে, প্রেজেন্ট টেন্সের চারটে পার্টই কিন্তু আমরা জানতে পারবো। সেই প্রেজেন্ট টেন্সের চারটে পার্ট কাদের জন্য? ক্লাস 10 এর জন্য। ক্লাস 10-এ কিন্তু এই টেন্সের উপরে কিন্তু অনেক কোশ্চেন আসবেই। তাই আমি বলবো যে এই প্রেজেন্ট টেন্সের উপরে একটা ভিডিও আজকে তোমাদের সামনে শেয়ার করব, তারপরে পাস্ট টেন্স করব, তারপরে ফিউচার টেন্স করব। আজকে আমি একটা ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু প্রেজেন্ট টেন্সের চারটে পার্ট সলভ করে দেবো। তাহলে চলো আমরা শুরু করি। কিন্তু শুরু করার আগে আমরা বলবো যে আমাদের কিন্তু সীমিত সময়, এই সীমিত সময়ের মধ্যেই কিন্তু আমাদের কিন্তু এগুলো জেনে রাখতে হবে। তা না হলে কি হবে? তা না হলে কিন্তু আমাদের সামনেই পুজো, আমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে গেছে, সামনেই পুজো, কিন্তু পুজোর আগেই কিন্তু যদি আমরা এই পার্টটাকে শেষ করে রাখতে পারি, অর্থাৎ ডিসেম্বরের আগেই যদি আমরা এই সমস্ত পার্টটাকে, গ্রামার পার্ট টোটালটাকে যদি শেষ করে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে মাধ্যমিক পরীক্ষা যারা দেব তাদের জন্য। অর্থাৎ 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবো, তার আগে স্কুলে একটা কিন্তু টেস্ট থাকবে, আর একটা থার্ড সামেটিভ বলে থাকবে, সেটাই টেস্ট হয়ে যাবে। তো এই টেস্টের জন্য বা থার্ড সামেটিভের জন্য বা আমাদের 2026 সালে যারা মাধ্যমিক দেবো তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, শুরু করার আগে আমি বলবো যে টেন্স, এই টেন্সটা কি আসলে? টেন্স হচ্ছে টাইম, অর্থাৎ এই টাইমটাকে তিনটি ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। আজকে কিন্তু এই প্রেজেন্ট টেন্স কিন্তু একটা ভিডিওর মধ্যে চারটে পার্ট দেখাবো। সেই পার্ট দেখলেই কিন্তু আর কোনোদিন জীবনে কোনোদিন কিন্তু আর এই টেন্স নিয়ে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স নিয়ে কোনো সমস্যাই থাকবে না। আগে আমি কিন্তু এই ক্লাস 7-এর একটা ভিডিও দিয়েছিলাম, কিন্তু সেখানে ছোট ছোট সেন্টেন্সের মধ্যে তোমাদের বুঝিয়েছিলাম। অর্থাৎ যারা 7 দেখেছো তাদেরকে বলছি, তারাও কিন্তু এটা দেখবে। আর যারা দেখেছে ওই 7-এর ভিডিওটা তারাও কিন্তু আজকে দেখবে, কারণ তাদের জন্যই আজকে এই ভিডিওটা। অর্থাৎ যারা মাধ্যমিক দেবে তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। তাহলে চলো দেখি যে টেন্সটা একটা ভিডিওর মধ্যে দিয়ে কিভাবে সেই প্রেজেন্ট টেন্সের চারটে পার্টটাকে কমপ্লিটলি কিওর করা যায় সেটাই দেখাবো। তাহলে চলো শুরু করি। দেখো, এই টেন্সকে আমরা এই টেন্সকে টেন্সকে কটা ভাগে ভাগ করা যায়? তিনটে ভাগে ভাগ করা যায়। দেখো, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট TENS টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স, আর একটা হচ্ছে কি ফিউচার টেন্স। দেখো, এই আজকে আমি আলোচনা করব যে টপিকটাই হচ্ছে, আজকে দেখো কিরকম টপিকটা হচ্ছে যে প্রেজেন্ট টেন্স ইন ওয়ান ভিডিও। হ্যাঁ, প্রেজেন্ট টেন্স ইন ওয়ান ভিডিও, অর্থাৎ টেন্স ফর দ্য মাধ্যমিক এক্সামিনেশন 2026। আমি এখানে কিন্তু একটা সিম্বল দিয়ে রেখে দিয়েছি, আর এখানে লিখেছি ক্লাস 10 সাবজেক্ট ইংলিশ গ্রামার টেন্স পার্ট 1। এই পার্ট 1 দেবো, তারপরে পার্ট 2 দেবো, তারপরে পার্ট 3 দেবো। পার্ট 1 এর মধ্যে এই প্রেজেন্ট টেন্সে কি কটা ভাগে ভাগ করা যাবে? এই প্রেজেন্ট টেন্সকে কিন্তু চারটে ভাগে ভাগ করা যাবে। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই চারটে পার্টই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, একটা একটা করে বলি। তাহলে আমরা প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে প্রেজেন্ট সময়ে যে যে কাজগুলো ঘটেছে, অর্থাৎ যে কাজগুলো এখন ঘটে, অর্থাৎ প্রতিনিয়তই যেটা ঘটে সেটাই প্রেজেন্ট টেন্স। তাহলে এই প্রেজেন্ট টেন্সে দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কি করব? দেখো, আমি এটা মুছে দিই। এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে দেখো কি করব, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ধরার নিয়মটা কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ধরার নিয়ম হচ্ছে কোন টেন্সের শেষে বা ক্রিয়া শেষে যদি খাই, যাই, পড়ি, লিখি, গান গাই ইত্যাদি থাকে, তাহলে কিন্তু আমরা সহজেই বুঝে নেব যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবার ধরলাম, এবার কিভাবে করব, করার পরে কিভাবে ছাড়বো সেটা আমি তোমাদের কিন্তু দেখাবো, একটার মধ্যে দিয়ে দেখাবো, তারপরে পরপর কতগুলো এক্সাম্পলের মধ্যে দিয়ে আমি তোমাদের সেগুলোকে শেয়ার করে দেবো। তা দেখো, প্রেজেন্ট ধরো প্রথমেই দেখা গেল যে আমি লিখছি যে আমার বাবা বাজারে যান। আমার বাবা বাজারে যান। দেখো, এই আমার বাবা বাজারে যান, তাহলে দেখো আমার বাবা বাজারে যান, এটা তো প্রতিনিয়তই ঘটে, অর্থাৎ এটা প্রেজেন্টেই ঘটে। তাহলে রুলস অনুযায়ী কি বলেছি? রুলস অনুযায়ী প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে কি করতে হবে, ভার্ব বসাতে হবে, তারপরে কি করতে হবে, অবজেক্ট পার্ট বসিয়ে শেষ করে দিতে হবে। তাহলে দেখো, এখানে আমার বাবা, কিন্তু এখানে তার আগেও আমি একটু বলে নেবো
যে আমার বাবা কোন পার্সন কোন নাম্বার, তাহলে আমাদের কিন্তু একটুখানি মনে করতে হবে যে এই টেন্স জানতে গেলে পার্সন বা নাম্বারটাকে ভালো করে জানতে হবে। অর্থাৎ পার্সনকে কয় ভাগে ভাগ, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তিনটি ভাগে ভাগ করা যায়, আর নাম্বারকে দুটো ভাগে ভাগ করা যায়। এই দুটো জিনিস কিন্তু মাথার মধ্যে সব সময় রাখতে হবে, তা না হলে কিন্তু আমরা এই টেন্সটাকে করতে পারবো না। দেখো আমার বাবা রুলস অনুযায়ী আমার বাবা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে মাই ফাদার, মাই FATHER ফাদার, মাই ফাদার goes to MKET মার্কেট। দেখো আমার বাবা বাজারে যান, দেখো আমার বাবা কোন পার্সন কোন নাম্বার, মাই ফাদার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তারপরে কি প্রথমে কি বসিয়েছি, সাবজেক্ট বসিয়েছি, তারপরে কি বসিয়েছি, ভার্ব বসিয়েছি, আর তারপরে অবজেক্ট পার্ট। দেখো এই অবজেক্ট পার্টের মধ্যে এটাকে পুরোটাই যদি দিয়ে দিই, তাহলে দেখো মাই ফাদার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সো উই ইউজ এস আর ইএস উইথ দ্য ভার্ব মাই ফাদার গোস টু মার্কেট, এটুকু অবজেক্ট পার্ট। এটা কিন্তু একটাই উদাহরণ দিয়ে বলছি যে আমার বাবা বাজারে যান, তাহলে আমার বাবা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর বাজারে যান হচ্ছে এটুকু হচ্ছে প্রেডিকেট পার্ট, তাহলে এটুকু সাবজেক্ট, এটুকু প্রেডিকেট পার্ট। এই প্রেডিকেট পার্টের মধ্যে একটা কিন্তু ভার্ব থাকবে, উইদাউট ভার্ব উই ক্যানট মেক এ সেন্টেন্স, সো এভরি ওয়ার্ড এভরি সেন্টেন্স হ্যাজ এ ভার্ব। তাহলে দেখো আমার বাবা বাজারে যান, আমার বাবা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, গোস এস যোগ হয়ে ইএস যোগ হয়েছে, আর তারপরে টু মার্কেট, টু মার্কেট, তাহলে আমার বাবা বাজারে যান হয়ে গেল। দেখো এবার দেখবো যে আমি বলেছি কোন সেন্টেন্স বা বাক্যের শেষে যদি খাই, যাই, পড়ি, লিখি, তাহলে দেখো একটুখানি কঠিন কঠিন দিয়ে লিখি। আমি আমি কলম দিয়ে লিখি। দেখো আমি কোন পার্সন কোন নাম্বার, আমি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। দেখো কি আই, রাইট, WRIT, রাইট, রাইট উইথ PEN, পেন। দেখো আমি কলম দিয়ে লিখি, আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তারপরে কি রাইট, রাইট লিখেছি, এখানে আর এস বাই ইএস যোগ হয়নি, কি দিয়ে লিখছি, কলম দিয়ে লিখছি, উইথ পেন। তাহলে এখানে এটা সাবজেক্ট আর এটা বাদ বাকি এটা প্রেডিকেট। তাহলে এই প্রেডিকেট পার্টের মধ্যে একটা ভার্ব রয়েছে। আবার দেখো একটুখানি প্রিপোজিশন আমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে জানতে হবে, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে পার্টস অফ স্পিচের একটা করে পার্ট থাকবেই, এটা ছাড়া কিন্তু হবেই না। পার্টস অফ স্পিচ যদি বলো যে এই পার্টস অফ স্পিচ থাকবে কেন না, এই যে পার্টস অফ স্পিচ একটা ভার্ব, প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে ভার্ব থাকবে, উইদাউট ভার্ব উই ক্যানট মেক এ সেন্টেন্স, এটা কিন্তু থাকবে। তার সাথে সাথে দেখো এখানে প্রিপোজিশন, এরকম ভাবে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে একটা করে প্রিপোজিশন থাকবে, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে পার্টস অফ স্পিচের একটা করে পার্ট থাকবেই। আর যদি আরো কয়েকটা পার্ট দেওয়া যায় তাহলে সেন্টেন্স গুলো আরো সুন্দর হবে, আমাদের পড়তেও সুবিধা হবে, জানতেও সুবিধা হবে। তারপরে দেখো এবার আমি লিখি যে 3 নম্বরটা দেখো, আমি বাসে করে বিদ্যালয়ে যাই। দেখো এখানে আরেকটা লক্ষণীয় বিষয়, দেখো আমি বাসে করে বিদ্যালয়ে যাই, এখানে এই লক্ষণীয় বিষয়টা কি দেখো, একটা দেখো এই যে যাই, এই আমি যাই এটাই অর্থে শুধু হর্ষই হয়, আর সবাই হলে যায়, আমি যাই আর সবাই যায়, সেজন্য এখানে কিন্তু বানানটা কিন্তু এটাও শিক্ষণীয় বিষয়, হর্ষই হবে। তাহলে আমি বাসে করে যাই, আই গো টু MAR মার্কেট বাই বাস। দেখো আমি বাসে করে বিদ্যালয়ে যাই, আই গো টু মার্কেট বাই বাস। তাহলে দেখো আমাদের হয়ে গেল কি, একটা ফার্স্ট পার্সন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলো, একটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হলো। এবার লিখবো যে 4 নম্বর, দেখো লিখবো 4 নম্বর লিখবো তাহারা, তাহারা মাঠে কাজ করে, তারা মাঠে কাজ করে। দেখো তাহারা, তাহারা মিন্স হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। এই রুলস এই পার্সন বা নাম্বারের দিকে না তাকালে কিন্তু আমরা এটা ভুল করে ফেলবো, মাঝে মাঝে ভুল করে ফেলবো। দেখো তাহারা দে মাঠে কাজ করে, ওয়ার্ক ইন দা ফিল্ড। দেখো তাহারা মাঠে কাজ করে, দে সাবজেক্ট আর বাদ বাকিটা সব প্রেডিকেট। এবার দেখো 5 নম্বর, দেখো তুমি, তুমি প্রত্যহ
মাঠে ফুটবল খেলো। তাহলে দেখো তুমি মাঠে প্রত্যহ ফুটবল খেলো, তাহলে তুমি প্রত্যহ মাঠে ফুটবল খেলো। তাহলে দেখো সাবজেক্ট ইউ প্লে ফুটবল বল ইন দ্য FIELD ফিল্ড। তাহলে দেখো দেখো তুমি মাঠে তুমি খেলো, কিরকম হলো, তুমি প্রত্যহ মাঠে ফুটবল খেলো, তাহলে তুমি খেলো ফুটবল ইন দ্য ফিল্ড কবে, ডেইলি, DAILY ডেইলি। তাহলে ইউ প্লে ফুটবল ইন দ্য ফিল্ড ডেইলি, তাহলে তুমি মাঠে প্রত্যহ ফুটবল খেলো। তাহলে আমাদের ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার, থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয়ে গেল। এবার যদি আমি যদি একটা প্রোনাউন দিয়ে যে সে, তাহলে সে যদি 6 নম্বর দেখো সে সে মাঠে হাঁটে, হাঁটে, সে মাঠে হাঁটে, দেখো কি সুন্দর। তাহলে হি ওয়াক্স, কোথায় হাঁটে, মাঠে বলেছে, দেখো সে মাঠে হাঁটে, তাহলে সে হাঁটে কোথায়, মাঠে, ইন দ্য ফিল্ড। এবার আমরা বুঝে গেলাম যে কিরকম হলো। দেখো আমি বলেছিলাম যে প্রথমে সেন্টেন্সটাকে বুঝে নিতে হবে, যে সেন্টেন্সটা শেষে যদি খাই, যাই, পড়ি, লিখি, যান ইত্যাদি থাকে তাহলেই হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দৌড়েছি কিভাবে করলাম, প্রথমে সাবজেক্ট বসালাম, তারপরে ভার্ব বসালাম, তারপরে অবজেক্ট পার্ট বসিয়ে দিয়ে সেন্টেন্সটাকে শেষ করলাম। আর এখানে একটা লক্ষণীয় বিষয় মাথায় রাখতেই হবে, সেটা হচ্ছে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে পরে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর একটুখানি কি মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে যে পার্সনের নাম্বার নিয়ে একটু কিন্তু মাথায় রাখতে হবে, তা না হলে কিন্তু আমরা বসাতেই পারবো না যে কোন পার্সন কোন নাম্বার হলে কি হবে সেটা বসাতে পারবো না। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কিন্তু আমরা খুব সহজেই বুঝে গেলাম। এবার আমরা আসবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। দেখো এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আসার আগে আমি তোমাদের সামনে বলবো যে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা করার নিয়মটা কি, অর্থাৎ ধরার নিয়মটা আগে জানবো। যে ধরার নিয়মটা যদি আমি একটু জেনে যাই যে ধরার নিয়মটা কি, তাহলে কিন্তু খুব সহজে বোঝা যাবে যে কোনটা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি না। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ধরার নিয়মটা হলো, যদি কোনো সেন্টেন্স বা বাক্যের শেষে তেছি, তেছো, তেছেন থাকে, তাহলে কিন্তু সহজেই বুঝে নিতে হবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করার নিয়মটা হলো যে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে কি বসাতে হবে, বা সাবজেক্ট বা কর্তা অনুযায়ী ভার্ব টু বি অর্থাৎ এম, ইজ, আর বসাতে হবে, তারপরে ভার্ব বসাতে হবে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, তারপরে অবজেক্ট পার্ট বসিয়ে দিয়ে সেন্টেন্সটাকে পূর্ণ করতে হবে। তাহলে এই সেন্টেন্সটা ধরার নিয়মটা আমরা শিখলাম, এবার কিভাবে করব সেটা শিখলাম, এবং সেন্টেন্সটাকে ছেড়ে দিলে আমি বুঝে যাব যে কি হবে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমি একটুখানি কঠিন কঠিন উদাহরণের মধ্যে দিয়ে দেখাই, তাহলে ক্লাস অনুযায়ী সেটা সুবিধা হবে, তাহলে একটু খেলনা মতন মনে হবে। তাই আমি বলবো যে এখানে কিন্তু এই ওয়ার্ডগুলোকে, অর্থাৎ যে ওয়ার্ড দিয়ে আমি করবো সেই ওয়ার্ডটা একটু যাতে শক্ত হতে পারে। তাহলে দেখো প্রথমে যদি দিই আমি একটা, দেখো যে তাহারা, একটা সোজা দিয়ে দিই, তাহারা, তাহারা মাঠে ফুটবল, ফুটবল খেলছেন, খেলছেন দি সম্মানী করলাম। তাহলে দেখো তাহারা মাঠে ফুটবল খেলছেন, এই তাহারা মাঠে ফুটবল খেলছেন, আমি বলেছি রুলসটা কি, ধরার নিয়মটা কি, কোন সেন্টেন্স বা বাক্যের শেষে যদি তেছি, তেছো, তেছেন, দেখো ছেন, এই ছেন আছে বলেই আমি সহজেই বুঝে গেছি যে এটা কোন টেন্স, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ধরেছি, এবার আমি করতে হবে প্রথমে সাবজেক্ট বসাতে হবে। তাহলে সাবজেক্ট কি, এখানে তাহারা, দে, দে, তারপরে আমি কি বলেছি যে সাবজেক্ট বা কর্তা অনুযায়ী ভার্ব টু বি বসাতে হবে। তাহলে দে, ভার্ব টু বি এর মধ্যে কি কি বসাতে হবে, এম, ইজ, আর, এটাকে আনতে হবে প্রথমে। তাহলে দে আর, এ আর ইয়ার, দে আর, তারপরে কি করব, খেলছে, তারা মাঠে ফুটবল খেলছে, প্লে, PLAY প্লে, তার সঙ্গে আইএনজি যোগ, কোথায় খেলছে, মাঠে,
মাঠের মধ্যে, ইন দা FIELD ফিল্ড। তাহলে দেখো তাহারা মাঠে ফুটবল খেলছে, তাহলে দে আর প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট বা কর্তা অনুযায়ী ভার্ব টু বি আর দে আর, তারপরে প্লে তার সঙ্গে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট পার্ট বসিয়ে আমি সেন্টেন্সটাকে পূরণ করে দিয়েছি। তাহলে খুব সহজেই বোঝা গেল যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ধরলাম, ধরার পরে আমি সেটাকে সলভ করলাম, ছেড়ে দিলাম কিভাবে, এই বাকি অংশটুকু বসিয়ে দিয়ে আমি সেন্টেন্সটাকে ছেড়ে দিলাম। তাহলে কিন্তু আমাদের সহজেই বোঝা হয়ে গেল যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কিভাবে করতে হবে। এবার যদি দেখো আমি আরো উদাহরণ দিই, আমার ঠাকুরমা সোয়েটার বুনছেন। তাহলে সোয়েটার বোনা দেখো কেমন, সোয়েটার বোনা হচ্ছে কিরকম, এই সোয়েটার বোনার কথাটা আগে জানতে হবে যে মানেটা কি। সোয়েটার বোনা হচ্ছে যে নেটিং, KNITTING, নেটিং। তাহলে কি আমার ঠাকুরমা কোন পার্সন কোন নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মাই গ্র্যান্ড মাদার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে রুলস অনুযায়ী ইজ বসাবো। তাহলে মাই গ্র্যান্ড মাদার ইজ কি করছে, নেটিং, KNITTING, নিটিং। কি বলছেন, নিটিং দ্য সোয়েটার, SWATER, সোয়েটার। তাহলে মাই গ্র্যান্ডফাদার ইজ নেটিং দ্য সোয়েটার। এটা নিটিং কথাতে বোনা, কোনো কিছু বোনা, কি বুনছেন, সোয়েটার বুনছেন। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব টু বি, তারপরে ভার্ব প্লাস আইএনজি, দেন অবজেক্ট পার্ট বসিয়ে সেন্টেন্সটাকে শেষ করে দিয়েছি। এবার দেখো 3 নম্বর দেখো, আমার বাবা রামায়ণ পাঠ করছেন। আমার বাবা রামায়ণ পাঠ করছেন, রুলসে বুঝে গেছি যে সেন্টেন্সের শেষে তেচিত হচ্ছে তেছেন, করছেন, তাহলে এটা রুলসে পড়ে গেছে। আমি তাহলে বুঝেই যাব যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমার বাবা কোন পার্সন কোন নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। মাই ফাদার কি করছেন, তার সঙ্গে ভার্ব আগে বসিয়ে দিই ইজ, তারপর কি দেখো এখানে এই রামায়ণ দেখো কেমন, এটা পড়া মানে যে দেখো আমি এরকম পড়ছি যে আমার বাবা রামায়ণ পাঠ করছেন, এটা পড়া। আর রামায়ণ যেটা পাঠ করার বলবো, পাঠটা যেমন করে করতে হয় সেটা হচ্ছে একটু সুর করে, আমার বাবা রামায়ণ পাঠ করছেন, এইরকম একটা কিন্তু সুন্দর করে অভিনয় করে করে বলাটা হচ্ছে পাঠ করা বলে। তাহলে আমরা পাঠ শুনেছি একটু উচ্চ স্বরে বলা, একটু ইনিয়ে বিনিয়ে বলাটাই হচ্ছে সেই পাঠ করা। তাহলে এখানে কিন্তু রিডিং হবে না। তাহলে মাই ফাদার ইজ চ্যান্টিং, CHTING, চ্যান্টিং কি পড়ছেন, দা রামায়ণ। RAMAYAN, রামায়ণ। দেখো কিরকম হলো, দেখো প্রথমে সাবজেক্ট আমার বাবা বসিয়ে দিলাম, তারপরে কি হলো, তারপরে দেখো ইজ বসালাম, ভার্ব সাবজেক্ট অনুযায়ী ইজ বসিয়ে দিলাম, তারপরে চ্যান্টিং হচ্ছে পাঠ করা, কি পাঠ করছে, দা রামায়ণ। এখানে থেকে একটু লক্ষণীয় বিষয়, আমরা আবার একটু ছোট ক্লাসের দিকে চলে যাই। ছোট ক্লাসের দিকে না গেলে কিন্তু আমরা এর বড়রাও কিন্তু এই মিস্টেকগুলো করে আসি। কিরকম না, সেন্টেন্সের শুরু দেখো বড় হাতের, আর দেখো শেষ হয়েছে ফুল স্টপ দিয়ে, আবার দেখো নির্দিষ্ট করে বলছি বলে এটাকে দা বসিয়েছি। আবার কি এই সেন্টেন্স, ইন সেন্টেন্স এভরি প্রপার নাউন, রামায়ণ ইজ এ প্রপার নাউন, সো এটা ক্যাপিটাল লেটার হবে, রামায়ণ। হ্যাঁ, তাহলে চ্যান্টিং দ্য রামায়ণ। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব টু বি, ভার্ব প্লাস আইএনজি যোগ অবজেক্ট পার্ট অফ দ্য সেন্টেন্স ছেড়ে দিলাম। তাহলে আমরা সেন্টেন্সটাকে ছেড়ে দেওয়া শিখে গেছি। অর্থাৎ কিভাবে ধরলাম, কিভাবে করলাম, কিভাবে ছেড়ে দিলাম। তারপরে দেখো আরো উদাহরণ দিই, কয়েকটা উদাহরণ দেখো। মা শিশুকে খাওয়াচ্ছেন। মা শিশুকে খাওয়াচ্ছেন, দেখো কিরকম মা শিশুকে খাওয়াচ্ছেন, কিরকম করে, শিশুকে কেমন করে, ওটাকে আমরা ইটিং বলবো না, ওটাকে মা শিশুকে খাওয়াচ্ছেন। তাহলে মা শিশুকে দুধই খাওয়ান, শিশু যেহেতু বলেছি, তাহলে মাদার
মাদার ইজ ফিডিং, ডাবলি ফিডিং ফিডিং বেবি। দেখো মাদার, মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইজ ভার্ব, ফিডিং, তারপর অবজেক্ট পার্ট বসিয়ে দিয়ে আমরা কিন্তু সেন্টেন্সটাকে শেষ করে দিয়েছি। তা দেখো আরেকটা সুন্দর উদাহরণ দিয়ে বলি, আমার কাকা নদীতে নদীতে মাছ ধরছেন। আমার কাকা নদীতে মাছ ধরছেন। দেখো আমার কাকা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই নদীতে মাছ ধরা কিন্তু একটা ব্যাপার। দেখো কিরকম ভাবে এর কিন্তু একটা আলাদা মানে থাকতে হবে। এই যে ক্যাচিং ফিশ এরকম কিন্তু হবে না। ক্যাচিং ফিশ মিন জাস্ট দিল, এরকম আসলো ধরে নিল, এটাকে ক্যাচিং বলে, আর ওটাকে মাছ ধরা বলে। দেখো কিরকম, ওটাকে কি হবে, ফিশিং বলবো। মাই আঙ্কেল ইজ ফিশিং, মাছ ধরছেন কোথায়, ইন দ্য রিভার, ইন দ্য রিভার। দেখো মাই আঙ্কেল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে ভার্ব ইজ, তারপরে ফিশ, তার সঙ্গে আইএনজি যোগ, দেন অবজেক্ট পার্ট বসিয়ে আমি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা পূরণ করলাম। দেখো 4-5টা উদাহরণ দিয়েছি এই কারণের জন্য, কেউ কেউ খুব সহজেই বুঝে যাও, কেউ কেউ কিন্তু সবাই জানো, কিন্তু তার সাথে আমি বলবো রুলসগুলোকে যদি একটু মাথার মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু শুধু টেনের নয় সকলের জন্যই কিন্তু এটা জরুরি হয়ে পড়বে। আচ্ছা, তো এবারে আসবো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কিরকম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কোনো সেন্টেন্স যদি যদি করেছি, খেয়েছি, লিখেছি, হ্যাঁ লিখেছি বোঝায়, অর্থাৎ কাজ হয়ে গেছে আর ফল পাচ্ছি এখন, এরকম যদি হয় তাহলে সহজেই বুঝে নিতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স করার নিয়মটা প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাজ, আর থার্ড ফর্ম অফ দি ভার্ব, দেন অবজেক্ট পার্ট অফ দি সেন্টেন্স। তাহলে দেখো আমি কতগুলো উদাহরণের মধ্যে দিয়ে খুব সহজেই সেটা বোঝানোর চেষ্টা করছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা করার। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি না কাজটা করেছি, অর্থাৎ আমি বিদ্যালয়ে গিয়েছি, তাহলে আমার বিদ্যালয়ে যাওয়া হয়ে গেছে। আমি ভাত খেয়েছি, তাহলে আমার ভাত খাওয়া হয়ে গেছে, সেই জন্যই তো আমার খিদে নেই। আমি বিদ্যালয়ে গিয়েছি মানেই তো সেখানে পৌঁছে গেছি, আর যাওয়ার দরকার নেই, তাহলে কাজ হয়ে গেছে, ফলটা পাচ্ছি এখন। এইরকম হলে আমরা কিন্তু সহজেই বুঝে যাব যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে দেখো কতগুলো উদাহরণের মধ্যে দিয়ে দেখো যে 1 নম্বর দেখো, তাহারা তাহারা মাঠে ফুটবল খেলেছেন, তাহলে খেলেছেন মানে হয়ে গেছে। তাহলে দেখো দে, টি দে দে, এখানে কিন্তু হ্যাভ আর হ্যাজ এর ব্যবহারটা জানতে হবে। তো আমরা রুলস অনুযায়ী কি জানি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ হয় আর বাদ বাকি সমস্ত জায়গায় হ্যাভ হয়। অর্থাৎ when the subject is third person singular number we use has, others have। এটা কিন্তু একটা সহজেই বড়রা মাথায় রাখতে পারবো, ছোটদের ক্ষেত্রে একটু অসুবিধা হয় কিন্তু বড়দের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। তাহলে they have থার্ড ফর্ম অফ দি ভার্ব played, কি করেছে, ফুটবল কোথায় খেলেছে, ইন দা ফিল্ড। তাহলে দেখো দে হ্যাভ প্লেইড ফুটবল ইন দা ফিল্ড, প্রথমে কি বসিয়েছি, সাবজেক্ট বসিয়েছি, সাবজেক্ট বা কর্তা অনুযায়ী কি বসিয়েছি, হ্যাভ বসিয়েছি। এরকম যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো তাহলে হ্যাজ বসতো, আর হ্যাভ বসিয়েছি, তারপরে থার্ড ফর্ম অফ দি ভার্ব বসিয়েছি, দেন অবজেক্ট পার্ট বসিয়ে দিয়ে সেন্টেন্সটাকে পূরণ করে দিয়েছি। তাহলে রুলসটা কি হলো, রুলসটা হলো প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ এন্ড হ্যাজ, দেন থার্ড ফর্ম অফ দি ভার্ব, তারপরে কি অবজেক্ট পার্ট বসিয়ে সেন্টেন্সটাকে ছেড়ে দিলাম। তাহলে কিভাবে দৌড়লাম, টেন্সটাকে করলাম আর এখানে এসে ছেড়ে দিলাম, টেন্সটাকে ছাড়া হয়ে গেল। তাহলে ধরাও হলো, এখানে আবার সলভটা কিভাবে করলাম সেটাও দেখালাম, আর কিভাবে এটা ছেড়ে দিলাম অর্থাৎ কমপ্লিট করলাম সেটাকেও দেখিয়ে দিলাম। এবার দেখো 2 নম্বর, আমার মা ভাত রান্না করেছেন। দেখো
এই যে আমার মা ভাত রান্না করেছেন মানেটা কি? করেছেন মানে রান্না করা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য তো মার আর ভাত রান্না করার দরকার নেই। তাই আমার মা কোন পার্সেন্ট কোন নাম্বার, এখানে দেখো একটুখানি খেয়াল করলেই দেখো বুঝতে পারবে। আমার মা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার, এইটুকু আমার মা। তাহলে মাই মাদার, মাই মাদার হ্যাজ, কেন রুলস অনুযায়ী হ্যাজ বসে গেছে, হ্যাজ থার্ড ফর্ম কুকড, কুকড কি রান্না করেছেন? ভাত। বলে আর রান্নাঘরে বলেনি, মাই মাদার হ্যাজ কুকড রাইস, কোথায় বলেনি, সেই জন্য আমরা কোথাও দিচ্ছি না। তাহলে মাই মাদার হ্যাজ কুকড রাইস, তাহলে আমার মা ভাত রান্না করেছেন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ রুলস অনুযায়ী, তারপরে থার্ড ফর্ম অফ দি ভার্ব অবজেক্ট পারবো, সেই সেন্টেন্সটাকে শেষ করেছি। এবার দেখো 3 নম্বর, আমরা বাসে একটু একটু জটিল জটিল করে দিই, তাহলে তাহলে একটু সুবিধা হবে যে আমরা ক্লাস অনুযায়ী একটু যদি বড় বড় না হয় তাহলে একটু ছোটদের মতো মনে হয়ে যায়, কিন্তু বোঝার ক্ষেত্রে কিন্তু ছোটই ছোট ছোট সেন্টেন্সই ভালো। কিন্তু তার সাথে আমি বলবো তার সঙ্গে একটু অ্যাড লেজ লাগিয়ে দিলে কি হবে, লেজ লাগিয়ে দিয়ে যে প্রিপজিশনের ব্যবহারগুলো কিন্তু আমরা পেয়ে যাব। দেখো আমরা আমরা বাসে করে বিদ্যালয়ে গিয়েছি, গিয়েছি। দেখো আমরা বাসে করে বিদ্যালয়ে গিয়েছি, কিরকম দেখো একটুখানি যোগ হয়েছে, বাসে করে বিদ্যালয়ে গিয়েছি। এবার যদি এটা কি হবে, তাহলে আমরা থার্ড পার্সন প্লুরাল নাম্বার, আমি সরি ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, আমরা উই 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 রুলস অনুযায়ী উই হ্যাভ কোথায় গেছি, গো, তাহলে থার্ড ফর্ম অফ দি ভার্ব গিয়েছি, গন, উই হ্যাভ গন, we have gone, G-O-N-E, gone to, কোথায় গেছি, বিদ্যালয়ে গিয়েছি বাসে করে, to school by bus। দেখো খুব সহজেই we have gone to school by bus, তাহলে আমাদের কিন্তু খুব সহজেই বোঝা হয়ে গেল যে প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী ভার্ব টু হ্যাভ, তারপরে কি বসিয়েছি থার্ড ফর্ম অফ দি ভার্ব, দেন অবজেক্ট পার্ট বসিয়ে শেষ করেছি। এবার দেখো আরেকটা উদাহরণে দেখো, শিক্ষক মহাশয়, শিক্ষক মহাশয় ব্ল্যাকবোর্ডে লিখেছেন, দেখো শিক্ষক মহাশয় নির্দিষ্ট করেছে দ্য টিচার হ্যাজ রিটেন, কোথায় লিখেছেন, অন দ্য ব্ল্যাকবোর্ড। দেখো প্রথমে কি বসিয়েছি, আমাদের সমস্যাগুলো হয়, দেখো দ্য টিচার হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রিটেন থার্ড ফর্ম অফ দি ভার্ব, কোথায় লিখেছে, অন দ্য ব্ল্যাকবোর্ড। তাহলে আমরা এই রুলসগুলো সবাই পড়েছি, কিন্তু পড়া সত্ত্বেও আমি বলবো যে একটা ভিডিওর মধ্যে যদি 4টে পার্ট এরকম আমাদের থাকে তাহলে কিন্তু আমরা সহজেই বুঝে যাব যে এই প্রেজেন্ট টেন্সের 4টে পার্ট নিয়ে আর কখনোই কিন্তু আমাদের সমস্যায় পড়তে হবে না। অর্থাৎ আমরা সহজেই বুঝে যাব যে এই প্রেজেন্ট টেন্সের যে 4টে পার্ট, এই 4টে পার্টের যদি 4টে পার্ট একটা ভিডিওর মধ্যে পেয়ে যাই একটা সিম্পল উদাহরণের মধ্যে দিয়ে, তাহলে কিন্তু আমাদের সহজেই বোঝা হয়ে যাবে যে এই টেন্সটা কিভাবে করতে হবে, আর এবং রুলসগুলো আমার মাথায় থাকবে। আমি যেহেতু রুলসগুলো সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি যে রুলসগুলো কি কি, ধরার নিয়মটা, করার নিয়মটা এবং ছাড়ার নিয়মটা বলে দিচ্ছি। এবং লাস্ট মানে আমরা আসবো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ধরার নিয়মটা কি, তাহলে কোনো সেন্টেন্স বা বাক্য পড়ে যদি বোঝা যায় যে একটা কাজ নির্দিষ্ট সময় ধরে চলছে, যদি কি হবে, আমি সকাল থেকে পড়ছি, আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আমার মা সকাল থেকে রান্না করছেন। দেখো এই রান্না করছেন অর্থাৎ ক্রিয়াটা শুরু হয়েছে একটা নির্দিষ্ট সময় বলে দিয়েছে, অর্থাৎ পিরিয়ড অফ টাইম মেনশন করা আছে, তখনই আমাদের বুঝে নিতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট বাট সেটা কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করার নিয়মটা কি, তাহলে আমি দেখো কিরকম, আমি কতগুলো উদাহরণ দিয়ে বোঝাই। দেখো আমি সকাল
থেকে ইংরাজি গ্রামার পড়ছি। দেখো সেন্টেন্সের শেষে ছি ছ ছেন থাকবে, কিন্তু কি থাকবে, একটা টাইম থাকবে। টাইমটা কি, একটা টাইমটা মেনশন করা থাকে। আমি সকাল থেকে পড়ছি, তাহলে রুলস অনুযায়ী কি হবে, দেখো আই হ্যাভ বিন রিডিং, আর ই এ ডিং, রিডিং, কি পড়ছি, রিডিং ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামার সিন্স মর্নিং। তাহলে দেখো কি হবে, প্রথমে সাবজেক্ট, তারপরে কি হতে হ্যাভ অ্যান্ড হ্যাজ বসাতে হবে রুলস অনুযায়ী। হ্যাভ কোথায় বসে, হ্যাজ কোথায় বসে সেটা জানি। তার সঙ্গে একটা বিন যোগ করতে হবে, তাহলে দেখো তার সঙ্গে ভার্ব যোগ করতে হবে, তার সঙ্গে আইএনজি যোগ। তাহলে দেখো এটা ক্রিয়ার সংখ্যা কটা, তিনটি, হ্যাভ বিন রিডিং। তাহলে আই হ্যাভ বিন রিডিং ইংলিশ গ্রামার সিন্স মর্নিং। কি পড়ছি, ইংলিশ গ্রামার পড়ছি। তাহলে ঠিক এইখান থেকে আয়ের পরের থেকে এই পুরোটাই কিন্তু অবজেক্ট পার্ট। এই অবজেক্ট পার্টের মধ্যে দেখো একটা ভার্ব টু হ্যাভ রয়েছে, তার সঙ্গে বিন যোগ রয়েছে দুটো, তার সঙ্গে এখানে রিড রয়েছে এইটুকু, তার সঙ্গে দেখো একটা আইএনজি অ্যাড করা হয়েছে, তাহলে তিনটে হলো। তারপরে কি পড়ছি সেটা বসিয়েছি, আর কতক্ষণ ধরে পিরিয়ড অফ টাইমটা সেটা মেনশন করে দিয়েছি। তাহলে আমাদের বোঝা গেল যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা ক্রিয়া চলতে থাকবে, কিন্তু সেটা পিরিয়ড অফ টাইম মেনশন করা থাকবে। যদি পিরিয়ড অফ টাইম মেনশন করা থাকে তাহলে কিন্তু আমাদের খুব সহজেই বোঝা যাবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ধরার নিয়মটা কি, না কি সেখানে একটা পিরিয়ড অফ টাইম অর্থাৎ টাইমটাকে মেনশন করা থাকবে। তারপরে কিভাবে করব, তারপরে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন অর হ্যাজ বিন সাবজেক্ট অনুযায়ী, তারপরে ভার্ব প্লাস আইএনজি যোগ, তারপরে কি হবে, অবজেক্ট পার্ট বসিয়ে দিয়ে আমার সেন্টেন্সটাকে ছেড়ে দেবো। তাহলে খুব সহজেই কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করার নিয়মটা, ধরার নিয়মটা শিখে গেলাম। এবার দেখো আরো কয়েকটা উদাহরণের মধ্যে দিয়ে আমি দেখি যে 2 নম্বর উদাহরণ দিয়ে আমরা দেখি যে আমি 2 ঘন্টা ধরে পড়ছি। আচ্ছা 2 ঘন্টা ধরে সকাল থেকে পড়েছি। আমার মা সকাল থেকে রান্না করছেন, এটা দিয়ে দিই সব পিরিয়ড অফ টাইমটা। আমার মা সকাল থেকে রান্না করছেন। তাহলে দেখো আমার মা সকাল থেকে রান্না করছেন, আমার মা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে করছেন, দেখো করছেন, তেছি তেছো তেছেন কন্টিনিউয়াস এর মতোই থেকে যাবে, কিন্তু এটা যেমন আমরা কখনোই ভুলে যাব, কখনো কখনো ভুলে যাই যে করছেন মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করছেন আছে, কিন্তু এখানে দেখো একটা সময় রয়েছে যে সকাল থেকে, এখানে সকাল থেকে রান্না করছে, তাহলে পিরিয়ড অফ টাইমটা মেনশন করা আছে। আর পিরিয়ড অফ টাইম যদি মেনশন করা থাকে তাহলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস কিন্তু প্রেজেন্ট পারফেক্ট হবে। তাহলে আমার মা, মাই মাদার, মাদার হ্যাজ বিন, কি করছে, কুক করছেন, রান্না করছেন, সি ডাবল কুকিং, কোথায়, কুকিং কোথায় বলেনি, মাই মাদার হ্যাজ বিন কুকিং সিন্স মর্নিং, মর্নিং। দেখো তাহলে কি, প্রথমে আমার মা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বিন, তার এই যে হ্যাজ তার সঙ্গে বিন, তারপরে কুক, তারপর আইএনজি যোগ, দেন অবজেক্ট পার্ট। এটা পুরোটাই অবজেক্ট পার্ট, বাট আমার মায়ের পরে এটা পুরোটাই অবজেক্ট পার্ট। অবজেক্ট পার্টের মধ্যে একটা, দুটো আর তিনটে ভার্ব থাকবে। এই তিনটে ক্রিয়া কিন্তু না থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। তাহলে দেখো আমি 2 ঘন্টা ধরে ইংরেজি গ্রামার পড়ছি, আমি 2 ঘন্টা ধরে, বা তাহারা 2 ঘন্টা ধরে মাঠে ফুটবল খেলছে। 3 নম্বর উদাহরণ দিয়ে একরকম হয়ে যাচ্ছে, তাহারা 2 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে মাঠে ফুটবল খেলছেন বা খেলছে, যদি ছোটরা হয় খেলছে আর বড় হলে খেলছেন। তা আমি ধরলাম বড়দের সম্মান করছি, আমি ছোট স্টুডেন্ট, সেই জন্য
তাহারা 2 ঘন্টা ধরে মাঠে ফুটবল খেলছেন। তা আমি খেলছেন মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, খেলছেন মানে কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এখানে যেই দেখবো যে পিরিয়ড অফ টাইম মেনশন করা, তখন কিন্তু আমি ধরেই নেব যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে? তাহারা, দে হ্যাভ বিন, কি করছেন? প্লেয়িং করছেন, প্লেয়িং খেলছেন, প্লে তার সঙ্গে আইনজি প্লেয়িং, কি খেলছে? ফুটবল, ফুটবল কোথায় খেলছে? মাঠে, ইন দা ফিল্ড, কতটাতে? ফর 2 আওয়ার্স, ফর 2 HOURS, আওয়ার্স। দেখো তাহলে দে 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 হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড ফর 2 আওয়ার্স। কি হলো তাহলে? প্রথমে সাবজেক্ট, তারপরে রুলস অনুযায়ী হ্যাভ বিন বসিয়েছি, তারপরে ভার্ব বসিয়েছি, তারপরে কি বসিয়েছি? অবজেক্ট পার্ট বসিয়েছি। এবার দেখো অবজেক্ট পার্টের মধ্যে কি রয়েছে? একটা প্রিপোজিশন রয়েছে, দেখো ইন রয়েছে, আবার একটা ফর রয়েছে। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে আমরা একাধিকবার কিন্তু পার্টস অফ স্পিচের অংশ ব্যবহার করতে পারবো। একাধিকবার মানে কি? একাধিক পার্টস অফ স্পিচ ব্যবহার করতে পারবো। দেখো এখানে কিন্তু কি ভার্ব টু হ্যাভ বসিয়েছি, লাগবেই সেন্টেন্সের মধ্যে। তারপরে দেখো তার সঙ্গে একটা বিন, এটাও একটা ভার্ব যোগ করেছি। তারপরে দেখো এটা ডু ভার্ব অর্থাৎ অ্যাকশন ওয়ার্ড, এটাকে বসিয়েছি। তারপর দেখো ইন প্রিপোজিশন বসিয়েছি, ফর প্রিপোজিশন বসিয়েছি। তাহলে আমরা সহজেই বুঝে গেলাম যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করার নিয়মটা কি, ধরার নিয়মটা কি, আর কিভাবে ছেড়ে দেবো। আরেকটা উদাহরণ দিই, দেখো আরেকটা উদাহরণ দিব যে আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দেখো তাহলে কি হবে? ইট হ্যাজ, বৃষ্টি এটা থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাজ বিন রেইনিং all day long, all day LONG, long। তাহলে দেখো ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টিটা তার সাবজেক্ট, হ্যাজ বিন রুলস অনুযায়ী, তারপরে ভার্ব আইএনজি, অবজেক্ট পার্ট বসিয়ে দিয়ে সেন্টেন্সটাকে শেষ করে। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং অল ডে লং, অর্থাৎ আজ সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। তাহলে এইভাবে যদি আমরা ছোট ছোট সেন্টেন্স বা একটুখানি পার্টস অফ স্পিচ এর বিভিন্ন অংশ জুড়ে যদি সেন্টেন্সগুলো দিতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সহজেই হয়ে যাবে। তাই জন্য আমি বলেছি যে একটা টেন্স একটা ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু 4টে পার্ট খুব সহজেই কিন্তু বোঝা যায়। তাই জন্য আমি এই 4টে পার্ট তোমাদের সামনে শেয়ার করলাম। আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর এই রকম ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কি হবে? বন্ধুরা তো জানতেই পারবে, আর আমিও কিন্তু এই ভিডিও করার উৎসাহ পাবো। আর এরকম মজাদার নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।